ভবিষ্যতে ক্ষমতা কুক্ষিগত হওয়া ঠেকাতে সাংবিধানিক সংস্কারের ৬ কমিশন গঠন। দেশবাসীকে আইন নিজেদের হাতে তুলে না নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি বেগম খালেদা জিয়া। বিএনপি ও দেশের বিরুদ্ধে ফ্যাসিবাদের প্রেতাত্মাদের ষড়যন্ত্রের অভিযোগ তারেক রহমানের। নতুন ডিসি নিয়োগ নিয়ে সচিবালয়ে বঞ্চিতদের বিক্ষোভ, ৮ জনের নিয়োগ বাতিল। বিভিন্ন জায়গায় সমন্বয়কদের মতবিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষার আহ্বান। সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া গ্রেফতার। আশুলিয়া ৬ মরদেহ পোড়ানোর ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ ট্রাইব্যুনালে। ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত সংবাদ। ভবিষ্যতে যাতে নির্বাচনের নামে সংখ্যাগরিষ্ঠের একাধিপত্য দুঃশাসন মানুষের উপর চেপে না বসে, এক ব্যক্তি, পরিবার বা গোষ্ঠীর হাতে ক্ষমতা কুক্ষিগত না হয়, সেজন্য জবাবদিহিতামূলক কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় রাষ্ট্রের সাংবিধানিক সংস্কারের কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। কাঙ্ক্ষিত সংস্কারের রূপরেখা তুলে ধরেন তিনি। এজন্য ৬ জন বিশিষ্ট নাগরিকের নেতৃত্বে ছাত্র, নাগরিক সমাজ ও রাজনৈতিক দলের প্রতিনিধি নিয়ে ৬টি কমিশন গঠনের কথাও জানান প্রধান উপদেষ্টা। দেশবাসীকে আইন নিজেদের হাতে তুলে না নেওয়ার আহ্বানও জানান তিনি। রকুনুজ্জামানের রিপোর্ট। প্রিয় দেশবাসী, অন্তর্বর্তীকালীন সরকারের ১ মাস পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কারের রূপরেখা তুলে ধরেন। ভবিষ্যতে নির্বাচনের নামে যেন কোনো ব্যক্তি, পরিবার বা গোষ্ঠী ক্ষমতা কুক্ষিগত করতে না পারে, সেজন্য সংবিধান সংস্কারে ৬টি কমিশন গঠনের কথা জানান তিনি। কমিশনগুলোর নেতৃত্বে থাকছেন নির্বাচন কমিশন সংস্কারে ডক্টর বদিউল আলম মজুমদার, পুলিশ সংস্কারে সাবেক আমলা সফররাজ হোসেন, বিচার বিভাগ সংস্কারে বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান, জনপ্রশাসন সংস্কারে আব্দুল মুঈদ চৌধুরী, দুদক সংস্কারে ডক্টর ইফতেখারুজ্জামান এবং সংবিধান সংস্কারে ডক্টর শাহাদিন মালিক। নির্বাচন ব্যবস্থার সাথে সম্পর্কিত প্রতিষ্ঠান হিসেবে পুলিশ প্রশাসন, জনপ্রশাসন, বিচার প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, এই 4টি প্রতিষ্ঠানের সংস্কার করা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য অপরিহার্য। এসব প্রতিষ্ঠানের সংস্কার জনমালিকানা ভিত্তিক, জবাবদিহিমূলক এবং কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি। এর পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষের প্রতিনিধিত্ব ও স্বার্থ নিশ্চিত করার জন্য এবং জুলাই গণঅভ্যুত্থানের বার্তাকে প্রতিফলিত করার জন্য সাংবিধানিক সংস্কারের প্রয়োজন আমরা অনুভব করছি। এসব বিষয়ে সংস্কার করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমরা প্রাথমিকভাবে ৬টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছি। এই ৬ কমিশনের কর্মপ্রক্রিয়া এবং কমিশনের রিপোর্টের পর কিভাবে সংস্কারের রূপরেখা চূড়ান্ত হবে তা পরিষ্কার করেন প্রধান উপদেষ্টা। পূর্ণাঙ্গভাবে গঠিত হওয়ার পর কমিশন আনুষ্ঠানিকভাবে তাদের কাজ আগামী ১ অক্টোবর থেকে শুরু করতে পারবে বলে আমি আশা করছি এবং এটি পরবর্তী ৩ মাসের মধ্যে সম্পন্ন হবে বলে আমরা ধারণা করছি। কমিশনের রিপোর্টের ভিত্তিতে সরকার পরবর্তী পর্যায়ে প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ সভার আয়োজন করবে। চূড়ান্ত পর্যায়ে ছাত্র সমাজ, নাগরিক সমাজ, রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারের প্রতিনিধি নিয়ে ব্যাপক ভিত্তিক ৩ থেকে ৭ দিন ব্যাপী একটি পরামর্শ সভার ভিত্তিতে সংস্কার ভাবনার রূপরেখা চূড়ান্ত করা হবে। এছাড়া শেখ হাসিনা সরকারের বড় বড় প্রকল্পগুলোর অসৎ উদ্দেশ্যে সমালোচনা এবং চলমান প্রকল্পগুলোর ভবিষ্যৎ নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য ছিল প্রধান উপদেষ্টার ভাষণে। আমরা স্বৈরাচারী হাসিনা সরকারের অহেতুক কোটি কোটি টাকা ব্যয়ের প্রকল্প বাস্তবায়িত হতে দেখেছি, যেগুলো কখনোই দেশের মানুষের জন্য ছিল না, বরং এর সাথে জড়িত ছিল কুৎসিত আমিত্ব এবং বিশাল আকারের চুরি। চলমান এবং প্রস্তাবিত সকল উন্নয়ন প্রকল্পগুলোর যাচাই বাছাই করার কাজ ইতিমধ্যে আমরা শুরু করেছি। প্রকল্প বাস্তবায়নের পর্যায় বিবেচনা করে বাকি কাজে ব্যয়ের সাশ্রয় এমনকি প্রয়োজন মতে তা বাতিল করার কথা বিবেচনা করা হবে। দেশের মানুষকে আর ফাঁকি দেওয়া চলবে না। কর্মসংস্থান তৈরি করবে এমন প্রকল্পগুলোকে আমরা অগ্রাধিকার দেব। লুটপাট ও পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ আমরা নিয়েছি। আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে একটা ব্যাংকিং কমিশনও গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে। লুটপাট ও পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সহ আর্থিক খাতের শৃঙ্খলা আনা সহ পুলিশ, ধ্বংসপ্রাপ্ত জনপ্রশাসন, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যস্ফীতি কমানো, জ্বালানি খাতের জবাবদিহিতা আনা, শ্রমিক অসন্তোষ কমানো, শিল্পের নিরাপত্তা, ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করা সহ আন্দোলনে আহতদের চিকিৎসা ও নিহতদের পাশে দাঁড়ানোর মতো গত ১ মাসে সরকারের নানা কর্মকাণ্ড তুলে ধরেন প্রধান উপদেষ্টা। ফ্যাসিবাদী সরকার লুটপাট করার জন্য নতুন করে ৬০,০০০ কোটি টাকা ছাপিয়ে বাজারে ছাড়ার কারণে মুদ্রাস্ফীতির শিকার হয়েছে দেশের মানুষ। এই অতুলনীয় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।
কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আইন নিজের হাতে তুলে নিয়ে কেউ সমাজে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে আমরা তাকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসব। আমরা একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট হয় এমন কোনো কাজ কেউ কোনোভাবেই করবেন না। ধর্ম, বর্ণ, শ্রেণী, পেশা নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করাই সংস্কারের মূল লক্ষ্য বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আহ্বান জানান ছাত্র শ্রমিক জনতার এই বিপ্লবের লক্ষ্যকে দ্রুত বাস্তবায়নে ঐক্যবদ্ধ অংশগ্রহণের। ধৈর্য ধরুন, এই কথাটি আমি মোটেই আপনাদের বলবো না। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শারীরিক কিছু জরুরি পরীক্ষা নিরীক্ষার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার দিবাগত রাত 1:40 তাকে হাসপাতালে নেওয়া হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজিএম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেগম জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক কিছু জরুরি পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। প্রায় 1.5 মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত 21 আগস্ট সন্ধ্যায় গুলশানের বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন। উন্নত চিকিৎসার জন্য শিগগিরই তাকে যুক্তরাজ্যে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থারাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যা সহ বিভিন্ন রোগে ভুগছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটলেও তাদের প্রেতাত্মারা এখনো রয়েছে। তারা বিএনপি ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিএনপি নেতা আব্দুল সালাম পিন্টুর মুক্তির দাবিতে বুধবার টাঙ্গাইলের গোপালপুরে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির ভাষণে তিনি কথা বলেন। টাঙ্গাইল প্রতিনিধি আতাউর রহমান আজাদের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলের গোপালপুরে সুতি ভিএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টুর মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বিএনপি নির্বাচিত হলে গতানুগতিক নয়, উন্নয়ন ও উৎপাদনমুখী রাজনীতি করবে বলে জানান তারেক রহমান। বিশেষ করে দেশের বিভিন্ন অঞ্চল ভিত্তিক বিখ্যাত পণ্যগুলোকে পরিকল্পনার মাধ্যমে আন্তর্জাতিকভাবে পরিচিত ও রপ্তানির ব্যবস্থা করা হবে। জনগণের যে রাজনীতিতে অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা বিগত 17 বছর যাবৎ জনগণকে সাথে নিয়ে সংগ্রাম করছিলাম, তার আংশিক অর্জিত হয়েছে। আগামী দিনে জনগণের সহযোগিতায় বিএনপি ইনশাআল্লাহ জনগণের সরকার গঠন করতে সক্ষম হলে আমরা বাংলাদেশে আবারও সেই উৎপাদন এবং উন্নয়নের রাজনীতি চালু করতে চাই। বাংলাদেশের কোন অঞ্চলে কোন সম্ভাবনা আছে, যেই সম্ভাবনাকে কাজে লাগালে, যেই সম্ভাবনার দ্বারকে উন্মোচন করতে পারলে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব। এটি হচ্ছে শহীদ জিয়া, দেশনেত্রী খালেদা জিয়ার উন্নয়ন উৎপাদনের রাজনীতি। অর্থাৎ জনগণের যেই সম্ভাবনা আছে, যেই সম্ভাবনার মাধ্যমে জনগণ সামনে এগিয়ে যেতে পারবে, অর্থনৈতিক মুক্তি আনতে পারবে, সেগুলোকে বের করে নিয়ে আসা। অর্জিত গণতান্ত্রিক বিজয়ের উল্লেখ করে তিনি বলেন, দলের মূল লক্ষ্য অর্জনে বিএনপির অনেক নেতাকর্মী হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছে। দলের শত শত নেতাকর্মী হারিয়েছে জীবন। বিগত 17 বছর ধরে যে কথা আমরা বলে আসছি জনগণের সামনে, যে কারণে, যে জন্য, যে লক্ষ্য হাসিলের জন্য আমাদের বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন। বিএনপির বাইরেও অন্যান্য বহু দলের নেতাকর্মী শহীদ হয়েছেন। জনগণের যারা রাজনীতি করেন না কিন্তু দেশকে ভালোবাসেন, এমন বহু সাধারণ মানুষ, বিভিন্ন পর্যায়ের বিভিন্ন পেশার মানুষ আত্মত্যাগ করেছেন। এই যে আত্মত্যাগের কারণ কি? কারণ জনগণের অধিকার প্রতিষ্ঠা, যেখানে জনগণ তাদের কথা বলবে এবং জনগণ কথা বললে সেই কথা অনুযায়ী কাজ হবে। আবারও যদি আপনাদের সাহায্য সমর্থন অব্যাহত থাকে, তাহলে ইনশাআল্লাহ আমরা সেই বাংলাদেশ গড়তে সক্ষম হব। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আমরা সেই বাংলাদেশ গড়তে সক্ষম হব, যেই বাংলাদেশের মানুষ একাধারে যেমন রাজনৈতিক স্বাধীনতা ভোগ করবে, ঠিক একইভাবে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জনের সেই সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
তারেক রহমান বলেন, এমন একটি সরকার প্রয়োজন যারা জনগণের জন্য কাজ করবে। আপনাদের সমর্থন নিয়ে সরকার গঠন করতে সক্ষম হলে বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই সম্ভাবনার দ্বারগুলো। এদিকে ছাত্র জনতার অভ্যুত্থান ও স্বৈরাচার আওয়ামী শাসনামলে গণতন্ত্রের জন্য প্রাণ দেয়া শহীদদের স্মরণে 14 সেপ্টেম্বর ও গণতন্ত্র দিবস উপলক্ষে 15 সেপ্টেম্বর সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। নির্বাচন ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে সময় বেঁধে দিয়ে চাপ সৃষ্টি করতে চাচ্ছে না বলে জানিয়েছেন বিএনপি নেতারা। রিপোর্ট করছেন সিকান্দার রহমান। বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলন করে স্মরণ সভা ও সমাবেশের ঘোষণা দেওয়া হয়। দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন বলেন, জনগণকে সাথে নিয়ে রুখে দিতে হবে সব ষড়যন্ত্র। গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নাই, কাজেই এই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্যই 15 সেপ্টেম্বর এই দেশের মানুষ, এই ঢাকা শহরের মানুষ সর্বত্র একত্রিত হবে এবং এই তাদের উপস্থিতি সকল ষড়যন্ত্রের বেড়াজাল ভেঙে আগামী দিনে গণতন্ত্র উদ্ধারের পথকে আরো মসৃণ করবে। নির্বাচন ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে সময় বেঁধে দিয়ে চাপ সৃষ্টি করতে চাচ্ছে না বিএনপি। বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনারের সাথে বৈঠকের পর এ কথা জানান বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা বলেছি আমাদের পক্ষ থেকে সার্বিক সহায়তা করছি সরকারকে, কারণ এটা সমস্ত জাতির প্রত্যাশার একটা সরকার, যারা জাতির আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণে সমর্থ হবে এবং আমরা সেখানে আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দিয়ে যাব এবং বিষয়গুলো আজকে বাংলাদেশের মানুষের যে নতুন স্বপ্ন দেখছে, যে আগামীর বাংলাদেশ দেখছে, এটা আমরা সবাই মিলে করতে হবে। আলোচনার মধ্য দিয়ে যে কোনো সংকট সমাধান সম্ভব বলে জানান বিএনপি নেতারা। রোহিঙ্গার ব্যাপারে সিকান্দার রহমান, বাংলা ভিশন, ঢাকা। চেয়ারপারসনের কার্যালয়। ডিসি নিয়োগকে কেন্দ্র করে বুধবার উত্তপ্ত ছিল প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। মঙ্গলবার দিনভর বিক্ষোভের পর বুধবারও কর্মসূচি পালন করেন পদবঞ্চিতরা। এদিকে নবনিযুক্ত ডিসিদের মধ্যে 8 জনের নিয়োগ বাতিল করার কথা জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। গত 2 দিনে 5 জন ডিসি নিয়োগকে কেন্দ্র করে মঙ্গলবার থেকে উত্তপ্ত প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। আওয়ামী লীগের শাসনামলে পদোন্নতি বঞ্চিত উপসচিব পর্যায়ের কর্মকর্তারা প্রশাসনের সুষম ও যোগ্যতার ভিত্তিতে পদবিন্যাসের দাবিতে বুধবার কর্মসূচি পালন করেন। গেল সরকারের আমলে সুবিধাভোগী ও যাদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে তাদের সচিবালয় থেকে অপসারণের দাবি জানানো হয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, এদের 57 জনই চাকরিবিধি লঙ্ঘনের নানা ঘটনায় অভিযুক্ত। এর আগে নতুন নিয়োগ পাওয়া 34 জন জেলা প্রশাসকের সঙ্গে মন্ত্রিপরিষদ সচিবের বৈঠক বাতিল এবং নতুন ডিসিদের প্রজ্ঞাপন বাতিলের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান পদবঞ্চিত প্রশাসনিক কর্মকর্তা নুরুল হাফিজ। এদিকে সংবাদ সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান বলেন, প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ দেওয়ার জন্য যোগ্য কর্মকর্তা পাওয়া কঠিন। অলরেডি 8 জন ডিসিকে তার নিয়োগ বাতিল করা হয়েছে। সবই নবনিযুক্ত নিয়ে কথা বলা হচ্ছে। আপনারা কোশ্চেন করার আগে ইউ আস্ক ইয়োরসেলফ whether it is valid or not। আমরা যা কথা বলতেছি, এই 2 দিনের 2টা লিস্টে আমরা 59 জন ডিসিকে পোস্টিং দিয়েছি। অ্যান্ড বদলি, প্রমোশন এগুলো হলো চলমান প্রক্রিয়া এবং এই জেলা প্রশাসনগুলো ভালো চলার যদি আরো চলতে পারে, এই জন্য আমরা 4 জনকে জেলা অদল বদল করেছি। আপনারা জানেন এটা যেটাই করতে হয় চিফ অ্যাডভাইজারের অনুমোদন নিতে হয়, যেহেতু হি ইজ দ্য মিনিস্টার অফ আওয়ার মিনিস্ট্রি। তো এই কাজগুলো এত সহজ ছিল না। আজকে একটা দীর্ঘ সময় মিটিং করে তাৎক্ষণিক এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। আমাদের দাবি এই প্রজ্ঞাপন 2টি যে হয়েছে এটা বাতিল করে দিয়ে এখানে সত্যিকারের যারা মেধাবী, যোগ্য এবং সততা, মেধা এবং দক্ষতার যোগ্যতার ভিত্তিতে নতুন করে পদোন্নতি। দেশের বিভিন্ন জায়গায় বুধবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবার সহ আহতদের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র নাগরিক মতবিনিময় সভা করেছেন সমন্বয়করা। গণ অভ্যুত্থানের প্রেরণায় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে এসব কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হচ্ছে। এদিকে নাটোরে আয়োজকদের সাথে বহিরাগতদের হাতাহাতির ঘটনা ঘটেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নাটোরে বুধবার দুপুর 12টার দিকে শহরের অনিমা চৌধুরী অডিটোরিয়ামে মতবিনিময় সভার আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখা। এ সময় আয়োজকদের সাথে বহিরাগতদের হাতাহাতির ঘটনা ঘটে।
আয়োজক ও স্বেচ্ছাসেবকরা তাদের প্রতিহত করার চেষ্টা করেন এবং তাদের সভা কক্ষ থেকে বের করে দেওয়ার সময় ধাক্কাধাক্কি হয়। পরে সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে কার্যক্রম স্বাভাবিক হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বান্দরবান জেলা শাখার উদ্যোগে সকালে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে আয়োজন করা হয় মতবিনিময় সভা। সভায় বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কষ্টে অর্জিত স্বাধীনতাকে সবার ঐকমত্যের ভিত্তিতে রক্ষা করার আহ্বান জানান। এ সময় চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়করাও বক্তব্য রাখেন। আমরা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু সেটি রক্ষা করতে হলে আমাদের সবার ঐকমত্যের ভিত্তিতে স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে। পটুয়াখালীতে জেলা শিল্পকলা একাডেমি হলরুমে আয়োজিত সভায় নেতৃত্ব দেন ছাত্র জনতা অভ্যুত্থানের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। সভায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ, দেশ গঠন, ঐক্য প্রতিষ্ঠা এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাস মোকাবেলার বিষয়ে আলোচনা করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গ্রেফতার করেছে র্যাব। আজ আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হতে পারে। বুধবার রাতে রাজধানী মহাখালী থেকে ডিএমপির সাবেক এই কমিশনারকে গ্রেফতার করা হয়। র্যাবের পক্ষ থেকে জানানো হয়, খিলগাঁও থানায় দায়ের করা একটি মামলায় আসাদুজ্জামান মিয়াকে গ্রেফতার করা হয়েছে। 2015 সালে খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান জনিকে পুলিশি হেফাজতে ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগে তৎকালীন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ বর্তমান ও সাবেক 13 পুলিশ কর্মকর্তাকে আসামি করা হয় মামলায়। মামলার 12 নম্বর আসামি সাবেক এই পুলিশ কমিশনারকে থানায় হস্তান্তর করা হবে। আসাদুজ্জামান মিয়া 2015 সাল থেকে 2019 সাল পর্যন্ত ডিএমপির কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আশুলিয়া 6 জনকে হত্যা এবং মরদেহ পোড়ানোর ঘটনায় শেখ হাসিনা সহ 70 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 2টি অভিযোগ করেছেন স্বজনরা। দুজনের পরিবারের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী হুজ্জাতুল ইসলাম বুধবার ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় পৃথক 2টি অভিযোগ দায়ের করেন। বিস্তারিত জানাচ্ছেন ফারুক বাবু। ক্ষমতার অপব্যবহারের নিকৃষ্ট উদাহরণের জন্ম দিয়েছে পুলিশ। অধিকার আদায়ের লড়াইয়ে থাকা ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যার পর মরদেহ ভ্যানে ছুঁড়ে ফেলছে। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় কদিন আগে। ছাত্র জনতার মুক্তির আন্দোলনের সময় আশুলিয়ায় ভ্যান গাড়িতে 6 জনের লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 70 জনের বিরুদ্ধে 2টি অভিযোগ দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। নিহতদের মধ্যে 10ম শ্রেণী ও অনার্সের 2 শিক্ষার্থীর পরিচয় শনাক্ত হওয়ায় বুধবার পরিবারের পক্ষ থেকে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন। আশুলিয়া থানা এলাকায় গত 5/8/2024 তারিখ পুলিশ যে 6 জনকে গুলি করে হত্যা করে লাশ পুড়িয়ে দিয়েছিল, তাদের মধ্যে একজন হচ্ছে শহীদ সাজ্জাদ হোসেন সজল। সে সিটি ইউনিভার্সিটির দ্বিতীয় সেমিস্টারের ছাত্র। তার মৃত্যুর ঘটনায় তার মা মোসাম্মদ শাহিনা বেগম বাদী হয়ে একটা অভিযোগ দায়ের করেছেন। এবং অন্য আরেকটি ঘটনা, একই ঘটনায় অন্য আরেকজন ভিকটিম, যার নাম হচ্ছে আসাবুর, সে আশুলিয়া থানাধীন শাহিন স্কুলের 10ম শ্রেণীর ছাত্র। তার পক্ষে তার ভাই বাদী হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দায়ের করেছেন। এই 2 অভিযোগে টোটাল সাবেক প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক আইজিপি সহ মোট 70 জনকে আসামি করা হয়েছে। এজাহারে বলা হয়েছে 1 থেকে 7 নম্বর আসামিদের নির্দেশে ও পরিকল্পনায় অন্য আসামিরা আগ্নেয়াস্ত্র দিয়ে নির্বিচারে গুলিবর্ষণ করে বৈষম্য বিরোধী আন্দোলনকারী সাধারণ ছাত্র জনতাদের হত্যা করে তাদের লাশ আগুনে পুড়িয়ে অপরাধ নির্মূল করার উদ্দেশ্যে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ করেছে। তাদের অধীনস্থ পুলিশ বাহিনীকে হত্যার নির্দেশ দিয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মেনে আশুলিয়া ঘটনা 5/8/2024 তারিখ আশুলিয়া থানায় কর্মরত সকল অফিসার ফোর্স নির্বিচারে আন্দোলনরত ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে এবং গুলি চালিয়ে 6 জন ছাত্রকে হত্যা করেছে। এ নিয়ে ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ জমা পড়ল 15টি। নিয়ম অনুযায়ী এসব অভিযোগের যাচাই বাছাই শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ করতে পারেনি সরকার। ফারুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। গাজীপুরে কাশিমপুরের ভবানীপুর এলাকায় বিগ বস কর্পোরেশন লিমিটেড নামে একটি পোশাক তৈরির কারখানায় বুধবার আগুন দিয়েছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কারখানার আন্দোলনরত শ্রমিকরা।
বিগ বস কর্পোরেশন লিমিটেড কারখানা কর্তৃপক্ষ জানায়, গতকাল দুপুর 12টার দিকে বেক্সিমকো কারখানার কয়েক হাজার শ্রমিক ওই কারখানার সামনে থাকা দোকানপাট ও ব্যাংক এশিয়ায় হামলা ও ভাঙচুর করে। পরে কারখানার কেমিক্যালের গুদামে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিসের 3 ইউনিট 5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুরের সারবো এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা এই মাসের বকেয়া বেতনের দাবিতে কালিয়াকৈর নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে চরম দুর্ভোগ সৃষ্টি হয় মহাসড়কে। শিল্পাঞ্চল আশুলিয়ায় পোশাক শিল্পে চলমান সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে 22টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে আরও বেশ কিছু কারখানায়, তবে বেশিরভাগ কারখানায় কাজ করেছে শ্রমিকরা। অন্যদিকে শিল্পাঞ্চল আশুলিয়া চলমান নৈরাজ্য বিশৃঙ্খলা থেকে গার্মেন্টস শিল্পকে বাঁচাতে বুধবার বিকেলে শ্রমিক জনতার সমাবেশ হয়েছে নরসিংহপুরে। এতে ঢাকা 19 আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান সালাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিজিএমই এর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে দ্রুত সময়ে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের কার্যক্রম আবারও শুরু করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। পাশাপাশি শ্রমিকদের দাবিগুলো পর্যালোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। চলমান শ্রমিক বিক্ষোভ নিয়ে বুধবার সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তথ্য জানান আসিফ মাহমুদ। তিনি বলেন, শ্রমিকের বকেয়া বেতন ভাতা অবিলম্বে পরিশোধ করতে হবে। যে প্রতিষ্ঠানকে ঘিরে শ্রমিকদের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়েছে তাদের রক্ষায় ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক। শ্রমিকদের উস্কে দিয়ে বাজার দখলের পায়তারা চলছে বলে অভিযোগ করেন তিনি। শ্রমিকদের সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে জানিয়ে উপদেষ্টা বলেন, মাঠ পর্যায়ের শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের সমস্যাগুলো সরাসরি শোনা হবে এবং সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এদিকে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমই এর সভাপতি জানান, শনিবার থেকে সব ফ্যাক্টরিতে নিরবিচ্ছিন্ন কাজ শুরু হবে। দেশ গণতন্ত্র আর আইনের শাসন প্রতিষ্ঠায় ভোটারদের ডেমোক্রেটিক পার্টির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনের দলটির প্রার্থী কমলা হ্যারিস। প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে 90 মিনিটের প্রথম টেলিভিশন বিতর্কে অগ্রাধিকার পেয়েছে অর্থনীতি, গণতন্ত্র, অভিবাসন, ইউক্রেন এবং গাজা যুদ্ধ। বিতর্কের শুরুটা হয় অর্থনীতি প্রসঙ্গে। ধনীদের সুবিধা দিয়ে আর কর ছাড়ে ট্রাম্পের অতীতে নজির টেনে ভোটারদের সতর্ক করেন কমলা। জানান, 16 জন নোবেল বিজয়ীর আশঙ্কা, ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে মূল্যস্ফীতি বাড়বে, কমবে না। ট্রাম্পের দাবি, অর্থনীতি পুনরুদ্ধারে কমলার কোনো পরিকল্পনা নেই। করোনাকালে টালমাটাল অর্থনীতি সামাল দেওয়ার কৃতিত্ব নিয়েছেন ট্রাম্প। জানান, ভেন্টিলেটর, মাস্ক ও টিকা সহ চিকিৎসা সরঞ্জাম দেশের চাহিদা মিটিয়ে বিশ্বব্যাপী সরবরাহ করে করোনা মোকাবেলায় অগ্রণী ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্র। রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করতে বিচার বিভাগের অপব্যবহার, জনসভায় অংশগ্রহণকারীর সংখ্যা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন তারা। মার্কিন কংগ্রেসের ট্রাম্প সমর্থকদের হামলায় নজির টেনে মুখ্য আঘাত নেন কমলা। বলেন, নির্বাচনের ফল বিপক্ষে গেলে দেশে রক্তগঙ্গা বয়ে দেওয়ার হুমকিও দিয়েছেন ট্রাম্প। সুরক্ষিত নিরাপদ ভবিষ্যতের জন্য ডেমোক্রেটিক পার্টিকে সমর্থনের আহ্বান কমলার। বিক্ষুব্ধ সমর্থকদের কেন সহজে ক্যাপিটালের ভেতরে ঢুকতে দেওয়া হলো সে প্রশ্ন রাখেন ট্রাম্প। দাবি করেন 2020 সালের নির্বাচনে কারসাজি করে তাকে হারানো হয়েছে। ভারত সফরের জন্য বাংলাদেশ দল চূড়ান্ত। ঘোষণার জন্য ক্রিকেট বোর্ডের সভাপতির অনুমোদনের অপেক্ষায়, জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। আগামী মৌসুমে জাতীয় ক্রিকেট লিগে অংশ নেওয়া দলগুলোর 4 দিন ও 3 দিনের প্রাথমিক স্কোয়াড চূড়ান্ত করেছেন নির্বাচকরা। পাকিস্তানের টেস্ট সিরিজ জিতে আসা বাংলাদেশ দল আজ দেখা করবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। মানিক মাহমুদের রিপোর্ট। লাল বলে পাকিস্তানের বিপক্ষে সাফল্যে উজ্জীবিত টাইগাররা। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের র্যাঙ্কিংয়ে 4র্থ স্থানে বাংলাদেশ। 19 সেপ্টেম্বর থেকে ভারতের মাটিতে আবারও সাদা পোশাকের লড়াই শান্ত বাহিনীর। রোহিত শর্মা, বিরাট কোহলিদের বিপক্ষে চ্যালেঞ্জ দিতে মুখিয়ে হাথুরু সিংহের শিষ্যরা। ভারত সফরে বাংলাদেশ দল কেমন হবে, কারা থাকবে, এটাই এখন বড় কৌতূহল ক্রিকেট প্রেমীদের। 12 সেপ্টেম্বর বৃহস্পতিবার দল ঘোষণার ইঙ্গিত প্রধান নির্বাচকের কথায়। টেস্ট টিম যাবে ভারতে, তো আমরা আমাদের কাজটা সেরে ফেলেছি এবং ক্রিকেট অপারেশনসের দপ্তরে আমরা আমাদের দলটা জমা দিয়েছি এবং আপনারা জানেন সেখানে একটা প্রসেস আছে, যে প্রক্রিয়ার মাধ্যমে সেটা একটা পর্যায়ে বোর্ড প্রেসিডেন্ট সাহেবের কাছে যাবে দলটা, এবং তার অনুমোদনের পরই বেসিক্যালি এটা মিডিয়ার মাধ্যমে অ্যানাউন্স হবে। জাতীয় ক্রিকেট লিগে ফরম্যাট ও স্কোয়াড চূড়ান্ত করেছেন নির্বাচক প্যানেল। আগামী বিপিএল এর প্রস্তুতিতে এবারে এনসিএলে যুক্ত করা হয়েছে টি20 টুর্নামেন্ট। আমরা প্রত্যেকটা দলের সঙ্গে বসে তাদের পাঠানো যে 30 জন খেলোয়াড়ের যে লিস্টটা ছিল সেখান থেকে আমরা 4 দিন এবং
টি-20 ফরম্যাটের জন্য 25 জন করে একটা প্রাথমিক খেলোয়াড় বাছাই করেছি। এবারকার ন্যাশনাল লিগ আমাদের সিঙ্গেল টায়ার হবে। আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের বেস্ট টুর্নামেন্ট হয় এনসিএল। নতুন এনসিএল এ কিন্তু টি-20 ইনক্লুড করা হয়েছে, যেটা আমাদের আসলে বিপিএল ছাড়া টুর্নামেন্ট আসলে ছিল না। এটা আমাদের ন্যাশনাল টিমের কথা চিন্তা করে, যাতে করে আরও বেশি টি-20 প্লেয়ার তৈরি হতে পারে। টি-20 ফরম্যাটে সিঙ্গেল লিগ হবে। ঘরোয়া ক্রিকেটে একমাত্র জাতীয় ক্রিকেট লিগেই হয়ে থাকে লম্বা দৈর্ঘ্যের ম্যাচ। তারপরও সমালোচকদের কাছে প্রশ্নবিদ্ধ এনসিএল এর মান, বদনাম আছে পিকনিক টুর্নামেন্ট হিসেবে। এই কথায় ঘোর আপত্তি দলগুলোর কোচ ও ক্রিকেটারদের। সমালোচকদের দিকে ছুঁড়ে দিয়েছেন পাল্টা প্রশ্ন, যে যারা নাকি এই প্রশ্নগুলো করে তারা মাঠে গিয়ে খেলা দেখে কিনা আমার সন্দেহ আছে। আমাদের পর্যাপ্ত ওই পরিমাণ মাঠ নেই যেখানে বৃষ্টির ফাঁকে ফাঁকেও খেলা হয়। ডোমেস্টিকে যে রকমের উইকেট থাকে, তো আমরা এক্সপেকটেশন রাখি যে আরও কোয়ালিটি উইকেট। শুধু পাকিস্তান টেস্ট না, আমার মনে হয় যে আমরা নিউজিল্যান্ডে গিয়ে সাউথ আফ্রিকাতে গিয়েও খুব ভালো ক্রিকেট খেলেছি বাংলাদেশ দল হিসেবে। তো এটার পিছনে অবশ্যই এনসিএলটা খুব বড় একটা প্রভাব রাখে। প্রস্তাবিত সূচি অনুযায়ী আগামী 14 অক্টোবর থেকে মাঠে গড়ানোর কথা প্রথম শ্রেণীর ক্রিকেট লিগ এনসিএল। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ভবিষ্যতে ক্ষমতা কুক্ষিগত হওয়া ঠেকাতে সাংবিধানিক সংস্কারের 6 কমিশন গঠন, দেশবাসীকে আইন নিজেদের হাতে তুলে না নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি বেগম খালেদা জিয়া, বিএনপি ও দেশের বিরুদ্ধে ফ্যাসিবাদের প্রেতাত্মাদের ষড়যন্ত্রের অভিযোগ তারেক রহমানের। নতুন ডিসি নিয়োগ নিয়ে সচিবালয়ে বঞ্চিতদের বিক্ষোভ, 8 জনের নিয়োগ বাতিল। বিভিন্ন জায়গায় সমন্বয়কদের মতবিনিময়, অর্জিত স্বাধীনতা রক্ষার আহ্বান। সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া গ্রেফতার। আশুলিয়া 6 মরদেহ পোড়ানোর ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ ট্রাইব্যুনাল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। 9টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা বিশ্বের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।